আসসালামু আলাইকুম। ভ্যাটিক্স বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনেকেই আমাদেরকে কমেন্টসে বলে থাকেন, প্রশ্ন করে থাকেন, তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ভ্যাটিক্স বিডি চ্যানেলটি আমরা আয়কর আইন, ভ্যাট আইন এবং কোম্পানি আইন বিষয়ে জনসচেতনতা তৈরিতে আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করে রাখি। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। তো আজকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট এজি মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রশ্নগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে বলছি, কমেন্টসগুলো কি আসতেছে। যেমন আমাদেরকে প্রশ্ন করছে, কমেন্টসে বলছেন যে উত্তরাধিকার হতে প্রাপ্ত জমির টাকা ব্যাংকে জমা বা বিনিয়োগ করলে কোনো সমস্যায় পড়ব না। আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে জমির টাকা, এটা যদি আপনি কোথাও বিনিয়োগ করেন অথবা যদি ব্যাংকে রাখেন, আপনি সমস্যায় পড়বেন না। কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনি যে উত্তরাধিকার সূত্রে এই জমি, এই সম্পত্তি যে পেয়েছেন, এটার কাগজপত্র লাগবে। কি কাগজ হতে পারে আমরা একটু ছোট্ট করে বলে দিই। 1 নম্বর হচ্ছে আপনি একটা ওয়ারিশন সনদ নেবেন। 2 নম্বর হচ্ছে আপনি যদি বাবার কাছ থেকে পেয়ে থাকেন অথবা মায়ের কাছ থেকে পেয়ে থাকেন, যার কাছ থেকে আপনি উত্তরাধিকার সূত্রে যখন পাবেন, ওনার একটা জাতীয় পরিচয়পত্র অথবা ওনার ডেথ সার্টিফিকেট আপনি রাখবেন। একটা বন্টন নামা আপনারা রাখবেন, যে বন্টন হওয়ার পরে আপনার সম্পত্তি অতটুকু আসছে। আর যখন বিক্রি করবেন তখন ওই বিক্রির কপিটা রাখবেন। এখন আপনারা হয়তো বলতে পারেন, দেখেন বন্টন তো হয়নি, আমরা 4-5 ভাই বোনে মিলে এটা বিক্রি করেছি, একটা অংশ আমি পেয়েছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনারা যে বিক্রি করেছেন সেই বিক্রির দলিলটা রাখবেন এবং আপনারা ওয়ারিশন সনদটা রাখবেন। তাহলে উত্তরাধিকার সূত্রে যদি কোনো সম্পদ বিক্রি করে যদি কোনো অর্থ প্রাপ্ত হয়ে থাকেন এবং সেটা যদি আপনি এফডিআর করেন, সঞ্চয়পত্র কিনেন, তাহলে আয়করের ক্ষেত্রে আপনার অথবা ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট আপনাকে কোনো হয়রানি করবে না, কোনো সমস্যা আপনার নাই। তারপরে প্রশ্ন, কমেন্টস আমাদেরকে বলে প্রশ্ন, সেটা হচ্ছে আমি আমেরিকা থেকে ভাইয়ের জন্য 10 লক্ষ টাকা পাঠাতে চাই, এটার কি কোনো ট্যাক্স আসবে? না, আসবে না। আপনি আপনার ভাইয়ের কাছে আমেরিকা থেকে আপনি 10 লক্ষ টাকা পাঠাবেন, ট্যাক্স আসবে না। কিন্তু আপনি টাকাটা পাঠাবেন অবশ্যই ব্যাংক থ্রুয়ের মাধ্যমে। রেমিটেন্সের টাকাটা ভাইয়ের কাছে দিবেন, আপনার ভাই সেটা ব্যবহার করবে, আপনার ভাইয়ের কোনো ট্যাক্স আসবে না। কিন্তু আপনার ভাই যদি ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন, উনার যদি রিটার্ন ইনকাম ট্যাক্স ফাইল থেকে থাকে, তাহলে উনি একটা জিনিস দেখাবেন, সেটা হচ্ছে একটা গিফট ডিড করে নেবেন। আপনি আপনার ভাইকে যে গিফট করছেন, একটা গিফট ডিড করে নেবেন। আপনি যে রেমিটেন্সটি পাঠিয়েছেন সেটার ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করে দিবেন এবং পাশাপাশি আপনি আপনার যে জাতীয় পরিচয়পত্র অথবা আপনার পাসপোর্টের কপি অথবা আপনার ভিসার কপি আপনার ভাইয়ের কাছে পাঠাবেন। তখন আপনার ভাই এটা প্রমাণ করবে যে উনি আপনার ভাই এবং আপনার ভাই মানে আমার ভাই আমাকে গিফট করেছে, গিফট ডিড, পাশাপাশি ব্যাংকের মাধ্যমে এই টাকাটা লেনদেন হয়েছে। এই 3টা জিনিস আপনি সাবমিট করলে খুব সহজেই আপনি ইনকাম ট্যাক্সে দেখাতে পারবেন এবং ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কখনোই কোনো হয়রানি করবে না। তারপরে আমাদেরকে কমেন্টসে জানতে চাচ্ছে যে হোম লোন প্রয়োজন, একজন বলেছেন তিনি ফাইল করে দিবেন 10 লক্ষ টাকা আয় দেখিয়ে, আমি কি সিদ্ধান্ত নিতে পারি? দেখুন, আপনি তো যেই প্রশ্ন করেছেন যে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন, এজন্য আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই, কারণ আপনি সচেতন। আপনি এই ধরনের ফেব্রিকেটেড কথায় আপনি প্রলুব্ধ হন নাই, যার কারণে আপনি জানতে চাচ্ছেন আমাদের কাছে। হোম লোন আপনি নিতে চাচ্ছেন, প্রশ্ন হচ্ছে যে এই হোম লোনটা আপনি কি আপনার আয় থেকে পরিশোধ করতে পারবেন? যদি পারেন, আপনি প্রতি বছর যে আয় দেখাচ্ছেন আপনার আয়কর ফাইলে, রিটার্নের ফাইলে, সেই আয় থেকে কি আপনি এই হোম লোনের টাকাটা প্রত্যেক মাসে পরিশোধ করতে পারবেন কিনা? 1 নাম্বার, যদি পারেন অবশ্যই আপনি হোম লোন নিতে পারেন। এখন আপনাকে একজন বলল যে হ্যাঁ, আপনার 10 লক্ষ টাকা আয় দেখিয়ে ফাইল করে দিচ্ছি, দিয়ে আপনাকে হোম লোন করে দিব। প্রশ্ন হলো, আপনি যে হোম লোনের জন্য আপনি যে আয়করের একটা ফেব্রিকেটেড ফাইল তৈরি করেছেন, বিভিন্ন জায়গা থেকে, কম্পিউটারের দোকান থেকে অথবা কোনো প্রতারকের খপ্পরে পড়ে আপনি একটা ফাইল রেডি করলেন, রেডি করে ব্যাংকে জমা দিলেন, আপনি টাকাটা পাইলেন, আপনার এই তথ্যটা ব্যাংকে প্রিজার্ভ হবে। এই তথ্য এনবিআর অথবা আয়কর কর্তৃপক্ষ যে কোনো সময় এটা কালেক্ট করতে পারে, তখন আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন।
আমাদের পরামর্শ আপনার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনি আপনার ট্যাক্স ফাইলে যে আয় করছেন সেই আয়ের হিসাবে আপনি যদি মনে করেন যে আমি লোন নিলে পরে সেই লোনটা পরিশোধ করতে পারবো, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনি ধরেন আপনি দেখাচ্ছেন যে আপনি বছরে আপনি 5 লক্ষ টাকা ইনকাম করছেন, পারিবারিক খরচ টরচ বাদ দিয়ে আপনার কাছে আরো 2 লক্ষ টাকা থাকে, তাহলে 2 লক্ষ টাকা আপনি চিন্তা করে দেখলেন যে না, প্রতি মাসে যদি 15,000 টাকা অথবা 18,000 টাকা যদি আমার কিস্তি আসে তাহলে আমি খুব সহজে পরিশোধ করতে পারবো, যেহেতু আমার আয় এবং ব্যয়ের সাথে একটা ব্যালেন্স থাকছে, আমি দিতে পারবো, তাহলে আপনি হোম লোন নিতে পারেন। আর যদি দেখেন যে না, আপনি আয় দেখাচ্ছেন 5 লক্ষ টাকা, আপনার বছর শেষে 2 লক্ষ টাকা ব্যালেন্স হচ্ছে, কিন্তু হোম লোনের কিস্তি আসতেছে আপনার 50,000 টাকা, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার আয়ের খাত বাড়াতে হবে, আপনাকে আরো আয় দেখাইতে হবে। সুতরাং আপনি এই করের এই ঝামেলার মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন। সুতরাং বুঝে শুনে আপনারা লোন নেবেন, ঋণ, কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে যে এই ঋণ দেওয়ার ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অনেক ফেব্রিকেটেড ডকুমেন্টস তৈরি করে। যিনি কখনোই ট্যাক্স দেন নাই ওনার একটা ট্যাক্সের ফাইল বানিয়ে দেওয়া হচ্ছে, যিনি কখনোই ব্যবসা করেন নাই ওনাকে ফুলে ফেফে একটা ব্যবসায়ী দেখানো হচ্ছে, এরপরে ব্যাংক থেকে লোন নিচ্ছে, লোন নেওয়ার পরে কি হচ্ছে সেটা তো আমরা পত্রিকাতে আপনারা সবাই দেখছেন। মোট কথা হচ্ছে যে দেশের ক্ষতি করা যাবে না, আপনারা কখনোই এই কাজটা করবেন না। একজন সচেতন মানুষ, সচেতন নাগরিক হিসেবে দেশকে ভালোবাসুন, এবং অবশ্যই আপনি আপনার আয়করের যে ফাইল আছে, যে রিটার্ন আছে, সেটার সাথে সামঞ্জস্য রেখে লোন নিলে যদি আপনি ঋণ পরিশোধ করতে পারেন সেভাবেই আপনি আপনার ব্যবসা পরিচালনা করুন অথবা আপনি লোন গ্রহণ করুন। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তারপরে একজনের প্রশ্ন করেছে যে আমি ফ্ল্যাট কিনতে চাই, প্রথমে 25 লক্ষ টাকা দিতে হবে, তার পরবর্তীতে কিস্তিতে আরো 54 লক্ষ টাকা আমাকে পরিশোধ করতে হবে। আমি আয়কর ফাইলে কিভাবে এই টাকা দেখাবো? দলিল মূল্য অনেক কম হবে। আচ্ছা, তো যিনি এই কমেন্টটি করেছেন ওনার উদ্দেশ্যে বলতেছি যে আসলে দলিল মূল্য অনেক কম হবে বলতে আপনি আসলে এখানে ক্লিয়ার করেন নাই যে দলিল মূল্যটা কত হবে। তো প্রথমে আসি যে আমরা জানি যে আমাদের দেশের যারা ডেভেলপার ব্যবসায়ী তারা একটা ডাউন পেমেন্ট নিয়ে থাকে, ডাউন পেমেন্ট নেওয়ার পরে তারপরে ক্লায়েন্টের কাছ থেকে ইনস্টলমেন্টে টাকা নেয়। কিন্তু ওনারা যখন দলিল করে তখন ওনারা দলিলটা মৌজা ভ্যালুতে করে। কেন করে? এখানে ওনারা কিছুটা ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আছে, এবং এই জায়গাতে সুবিধাটা গ্রাহকও নিতে চায়, ক্লায়েন্টও নিতে চায়, এবং কোম্পানিগুলো সেভাবে দিতে চায় তার ক্লায়েন্টকে ধরে রাখার জন্য। এখন এই জায়গায় আমরা একটা বড় ভুল করি। যেমন ধরেন, আপনি যদি একটা কোম্পানি থেকে কিস্তিতে ফ্ল্যাট কিনেন তাহলে কোম্পানির একটা ইনফরমেশন আছে, আপনি কোম্পানিকে ব্যাংক লেনদেনের মাধ্যমে অবশ্যই পেমেন্ট করবেন। যেহেতু এত বড় বড় কিস্তি আপনি পেমেন্ট করবেন, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার কিস্তি পেমেন্ট করবেন, আপনি কখনোই চাইবেন না তাকে নগদ দিতে, আপনি ব্যাংক থ্রুতে পেমেন্ট করলেন। আবার আপনার একটা এরিয়া দেখা যাচ্ছে যে আপনি শান্তিনগর, আপনি বেইলি রোড, আপনি গুলশান, আপনি বনানীতে ফ্ল্যাট কিনেছেন, এটার রেট কত হতে পারে এটা সবাই জানে, মার্কেট ভ্যালু কত হতে পারে। তাহলে আপনি দলিল ভ্যালু কম দেখিয়ে আপনি যে ট্যাক্সটা ফাঁকি দিলেন, এটা আয়কর ফাইলে কিন্তু এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ নয়। আয়কর ফাইলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এই ফ্ল্যাট কিনতে গিয়ে কত টাকা বিনিয়োগ করেছেন। এটা কর্তৃপক্ষ আপনাকে, আয়কর কর্তৃপক্ষ আপনার কাছে পরিষ্কারভাবে জানতে চাইবে। আপনি যদি দলিল ভ্যালু দেখিয়ে দেন, দলিলটা দেখিয়ে দেন, তাহলে আয়কর কর্তৃপক্ষ যদি তদন্ত করে যদি উদ্ঘাটন করতে পারে যে আপনি দলিল ভ্যালু দেখিয়েছেন 30 লাখ, কিন্তু আপনি ওই রিয়েল এস্টেট কোম্পানিকে পরিশোধ করেছেন 75, আপনি বলেছেন কত, 54 এবং 25, ধরেন 70, প্রায় 79 লাখ টাকা, তাহলে দলিল ভ্যালুর সাথে যে 79 লাখ টাকার যে পার্থক্য থাকবে এই পুরোটার উপর আপনার কর এবং জরিমানা এবং সুদ আপনার উপর আরোপিত হবে, এবং আপনার ফাইলটি নষ্ট হয়ে যাবে। তাহলে আমার পরামর্শ থাকবে আপনার প্রতি যে আপনি আসলে ফ্ল্যাট যত টাকা দিয়ে কিনছেন, যেভাবে পরিশোধ করছেন, এই তথ্যগুলো আপনার সাথে রাখবেন, এবং সে অনুযায়ী আপনার দলিল ভ্যালু কি হয়েছে সেদিকে না তাকিয়ে আপনি যত টাকা পরিশোধ করেছেন এই ফ্ল্যাটের জন্য সেই টাকাটা আপনি প্রদর্শন করবেন। আরেক ভদ্র মহিলা উনি প্রশ্ন করেছেন, আমি 3টি ক্রেডিট কার্ড ব্যবহার করি, প্রতিটির লিমিট 3 লক্ষ টাকা করে, আমি কি আমার খরচ 9 লক্ষ টাকা দেখাবো? না, আপনি আপনার খরচ, আপনি 3টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং প্রত্যেক মাসে আপনি 3টি ক্রেডিট কার্ডের কিস্তি দিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হইল যে পুরো বছর শেষে আপনি কত টাকা ব্যবহার করেছেন।
এটাই আপনি খরচ হিসেবে দেখাবেন। সারা বছরে দেখা যাচ্ছে যে আপনি খরচ করেছেন 5 লক্ষ টাকা, অথবা খরচ করেছেন 8 লক্ষ টাকা, অথবা লিমিট আছে, আপনি দেখা যাচ্ছে যে খরচ করছেন আবার টাকা পরিশোধ করে দিচ্ছেন। আপনি 15 লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু টাকা পরিশোধও করে দিয়েছেন, লিমিট 9 লাখ টাকা আছে। এটা আয়কর কর্তৃপক্ষের ধর্তব্য বিষয় নয়। আয়কর কর্তৃপক্ষ দেখতে চাইবে এই ক্রেডিট কার্ড দিয়ে যে আপনি লেনদেনগুলো করেছেন সেই লেনদেনগুলো আপনার খরচ হিসেবে আপনি দেখিয়েছেন কিনা, এবং এই খরচটা আপনি আয় থেকে ব্যয়টা করেছেন কিনা। এই কথাটা একদম পরিষ্কার। এখন দেখা যাচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়ে খরচ করেছেন ধরেন 10 লক্ষ টাকা, কিন্তু আপনি IT10BB, আমরা নিশ্চয়ই জানি যে আমাদের একটা পারিবারিক খরচের একটা হিসাব দিতে হয়, সেই হিসাবের মধ্যে আপনি খরচ দেখিয়েছেন 3 লাখ টাকা, তাহলে আপনার ফাইলটি বিপদে পড়ে যাবে এবং এটা নিরীক্ষায় পড়তে পারে। কারণ আপনি আপনার ক্রেডিট কার্ডের লেনদেন, ক্রেডিট কার্ডের খরচ দেখাচ্ছে আপনার স্টেটমেন্টে 10 লাখ টাকা, অথচ আপনি পারিবারিক খরচ প্রদর্শন করেছেন 4 লাখ 5 লাখ কম দেখিয়েছেন, তাহলেই আপনি কিন্তু আপনার এটা নিয়ে ঝামেলায় পড়ে যাবেন। তো আমার অনুরোধ থাকবে যে ক্রেডিট কার্ড আপনারা ব্যবহার করেন, ক্রেডিট কার্ডের লিমিটের সাথে আপনার হিসাব দেখানোর কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডে ইউজ যে করেছেন, কত টাকা আপনি এটা ব্যয় করেছেন, এই ব্যয়টাই আপনি হিসাব করে বছর শেষে একসাথে আপনার আয়কর রিটার্নে পারিবারিক খরচে অথবা আপনার ব্যক্তিগত খরচে আপনি হিসাবটা প্রদর্শন করবেন সঠিকভাবে। এরপরে আমাদের কাছে কমেন্টস করেছে যে বিদেশ থেকে টাকা পাঠিয়েছি, সেটা দিয়ে বাড়ি করা হয়েছে, ন্যূনতম কর দিয়ে রিটার্ন দিতেছে, কোনো সমস্যা পড়বেন কি? এই ক্ষেত্রে দুটো জিনিস, আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, কোনো সমস্যা নেই। বিদেশ থেকে আপনি যত টাকা পাঠান তার কোনো লিমিটেশন নেই এবং এটার কোনো কর নাই। শর্ত একটা, আপনি বিদেশ থেকে যে টাকাটা পাঠাচ্ছেন সেটা ব্যাংক থ্রুতে রেমিটেন্স আকারে অবশ্যই পাঠাচ্ছেন কিনা, সেন্ডার আপনি কিনা, রিসিভার বাংলাদেশে আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য কিনা, এই জিনিসগুলো যদি আপনি কনফার্ম করতে পারেন, আপনি যা পাঠান বিদেশ থেকে সবগুলোই রেমিটেন্স আকারে ট্রিট হবে এবং আপনার জন্য এটার কোনো কর দিতে হবে না। প্রশ্ন হইল আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেই টাকা খরচ করেই বাড়ি করেছেন কিনা। আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান নাই, আপনি লোভে পড়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছেন, তাহলে দেশ কিন্তু রেমিটেন্স থেকে বঞ্চিত হয়ে গেল। এই কাজ কখনোই করবেন না। যিনি কমেন্টসে এখানে বলেছেন এই কাজ কখনো করবেন না। কথাটা হচ্ছে যে আপনি টাকাটা অবশ্যই রেমিটেন্সের মাধ্যমে ব্যাংক থ্রুতে সঠিক চ্যানেলের মাধ্যমে দেশে পাঠাবেন এবং সেই টাকা দিয়ে যদি আপনি বাড়ি করে থাকেন এবং সেই বাড়ি থেকে কিন্তু আপনার কোনো ট্যাক্স আসবে না। তবে বাড়ি করার পর যদি ভাড়া ক্যালকুলেশন হয়, আপনার যদি আবার এখানে ইনকাম জেনারেট হতে থাকে, তাহলে অবশ্যই সেটা হিসাব করে আপনার ট্যাক্সের রিটার্নের সাথে দাখিল করতে হবে এবং কর আসলে আপনাকে কর দিতে হবে। তো একটা জিনিস বলে রাখি, প্রিয় দর্শক যিনি কমেন্টস করেছেন ওনার জন্য আমি বলে রাখতেছি, সেটা হচ্ছে বাড়ি ভাড়ার উপরে কর আসবে, তবে আপনি কিন্তু আপনার বাড়িটা যদি কমার্শিয়াল বাড়ি হয়ে থাকে তাহলে আপনি 30% খরচ হিসেবে দেখাতে পারবেন ডেভেলপমেন্টের জন্য, রিপেয়ার, মেনটেনেন্স এগুলোর জন্য। আর 25 যদি আপনার এটা রেসিডেন্সিয়াল হয়ে থাকে তাহলে আপনার 25% আপনি রিপেয়ার মেনটেনেন্সের জন্য দেখাতে পারবেন। এটা খরচ হিসেবে বাদ দিতে পারবেন। তার উপরে হোল্ডিং ট্যাক্স বাদ দিতে পারবেন। তারপরে যদি ভূমির কোনো কর থাকে, ল্যান্ড ট্যাক্স যদি থাকে সেটা আপনি বাদ দিতে পারবেন। তার উপরে যদি আপনার কোনো ব্যাংক লোন থেকে থাকে সেই লোনের ইন্টারেস্ট, যে হোম বাড়ি করেছেন কিছু টাকা আপনার ছিল রেমিটেন্স আকারে আর কিছু টাকা দেখা যাচ্ছে আপনি ব্যাংক থেকে নিয়েছেন, তাহলে সেই ইন্টারেস্টটা বাদ দিয়ে বাকি নেট যে ইনকামটা থাকবে বাড়ি ভাড়া সেটা ট্যাক্সের উপরে ক্যালকুলেশন হবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, সঠিকভাবে বাড়ি ভাড়ার হিসাব করুন এবং সেভাবেই আপনারা দাখিল করুন। একটা জিনিস মনে রাখবেন যে বেসিক যে এক্সামশনটা আসে, আপনারা জানি যে 2000 যে আমাদের 23 সালের আইন অনুযায়ী যে 3.5 লক্ষ টাকা পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা, এটার উপরে যদি হয় তাহলেই আপনারা অবশ্যই ট্যাক্স দিবেন, কিন্তু এটার নিচে হলে আপনাকে রিটার্ন দিতে হবে না। এই জিনিসটা কিন্তু আমরা অতীতের ভিডিওগুলোতে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে এতটুকুই থাকলো, সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউনড, ভ্যাটেক্স বিডি।